এই যে গোলাপের পুত, এদিকে আহেন। আজকে আপনার খবর 12টা বাজিয়ে ছাড়বে এই বুড়ি বলে রাখলুম। নিস্তব্ধ কপাল কুঁচকে নানির দিকে এগিয়ে এলো। ফিরোজা বেগম নিস্তব্ধর কান ধরে মোচড় দিয়ে বললেন, আহ, কান ছাড়ো নানি, লাগছে তো। তিনি বললেন, লাগুক, লাগার জন্যই তো ধরছি। বলি আমি কি সুখবর কোনো দিন পাবো না? আর কতদিন অপেক্ষা করণ লাগবো? বলি বউরে একটু আদর সোহাগ করণ যায় না? এত দূরে দূরে কি তোমাগো? নতুন নতুন বিয়া হইছে, সোহাগ করবা, আদর করবা, সারাদিন বউয়ের আঁচল ধইরা থাকবা। তা না করে থাকো 22 হাত দূরে। কারণটা কও শুনি। প্রত্যেক দিন তোমাগরে চুল শুকনা পাই আমি, কি কারণে? নিস্তব্ধ আর চোখে একবার তাসফির দিকে চাইল। তাসফি এতক্ষণ ভাবলেশীন থাকলেও নিস্তব্ধর সামনে সে লজ্জায় মূর্ছা যাচ্ছে। যদিও হোক, তারও তো লজ্জা টজ্জা আছে নাকি? নারীরা এভাবে কেউ আদরের কথা বলে তাসফির জানা ছিল না। কি দম বন্ধকর পরিস্থিতি, উঠে যাবে তাও পারছে না। নারীর নিষেধাজ্ঞায় লোকটা কি ভাবছে তাকে? নিস্তব্ধ এবারে নারীর দিকে বিরক্ত নিয়ে চাইল। পরপর দুষ্টু হেসে ফিসফিস করে বলল, কেন নানি, আমাদের সুখবর না পেলেও তোমার সুখবর তো দিতেই পারো। নানা নেই তো কি হয়েছে, নতুন নানা নিয়ে আসবে। তোমার তো ভরা যৌবন এখনো নানি, নতুন নানা তোমাকে অনেক আদর করবে, বুঝলে? ফিসফিস করে বললেও তাসফির প্রত্যেকটা কথা স্পষ্ট শুনল। কত বড় বদ লোক, অসভ্য মানব। কে বলবে এই অসভ্য মানব নাকি ডাক্তার? তার উপর বউ ছাড়া থাকে, বদমাস লোক। এই লোক এত বেশরম সে তো আগে বোঝেনি। ছি ছি, কত বড় বদমাস। এই লোক এমন বেফাস কথা বলতে পারে তার আগে জানা ছিল না। ছি ছি ছি। ফিরোজা বেগম চোখ বড় বড় করে নাতির দিকে তাকালো। তিনি এবারে দু হাতে নিস্তব্ধর কান টেনে ধরল, বলল, ওরে হারামি, ওরে হতচ্ছাড়া, এই ছিল তোর মনে মনে? আজ তোর হচ্ছে। শুনে রাখ, এই ফিরোজা বেগম শুধু এক পুরুষেই আসক্ত ছিল। হাজার পুরুষ আসলেও সে পাত্তা দিবে না। আর তোর ঠিক করা পাত্রকে তো মোটেও পাত্তা দিবে না। দেখা গেল তোর মতো পাত্র ও ডুপ্লিকেট বের হলো। হাত ছাড়া পেতে এই সুযোগে তাসফি ওখান থেকে মানে মানে কেটে পড়ল। ইস, ছি, কি লজ্জাজনক পরিস্থিতি। এমন পরিস্থিতিতে এসে আগে পড়েনি, পড়বে কি করে? আগে তো তার আর বিয়ে হয়নি। নিস্তব্ধ শত চেষ্টা করেও নানির হাত ছাড়িয়ে টেবিলে গিয়ে বসল। অনিমা বেগম তখন পাশ দিয়ে যাচ্ছিলেন। মাকে বললেন, কি শুরু করেছো বলো তো মা? ওদের যখন ভালো লাগবে তখন সব হবে। তুমি কেন খিচাচ্ছ বলো তো? তাছাড়া মেয়েটার কি বয়স হয়েছে বলো? ফিরোজা বেগম ফিসফিস করে বললেন, আরে রাখ তুই, বয়স হয় নাই তা কি আমি জানি না? কিন্তু দুইটাই এমন 100 ডজন দূরে দূরে থাকলে তো আল্লাহ পাপ দিমু, বুঝোস না? এখন ও গো কাছাকাছি তো থাকতে হইব। সে বাচ্চা কাচ্চা না হয় পরে হইল, সেইটা তো দেহার বিষয় না। আল্লাহ আমারে বাঁচায় রাখলে ও গো সাওয়াল মাইয়া গো দেখাই মরমু। অতঃপর ফিরোজা বেগম নিস্তব্ধকে শুনিয়ে শুনিয়ে বিলাপ শুরু করলেন। হ্যাঁ, সেই তো সেই তো। আমি কি এই বুড়ির মরণের পর তোমার ছেলে তোমার জন্য নাতি নাতকুর পয়দা করবে? নিস্তব্ধ অর্ধেক খেয়ে বেরিয়ে গেল। সময় নেই হাতে। আজ তাসফিদের ক্লাসের প্রথম বেল শেষ হতেই দরজার সামনে দেখা গেল পিয়নকে। নিস্তব্ধ ইবনে আনহা কে আছেন? তাসফি জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে উঠে দাঁড়ালো। পিয়ন আবার বলল, আপনাকে নিস্তব্ধ স্যার দেখা করতে বলছি। ক্লাসের সকলে তাসফির দিকে আর চোখে চাইল। তাসফি ইব্রু কুচকে নিল। এই লোক এখন আবার তাকে কেন ডেকে পাঠালো? তাসফি নিস্তব্ধর চেম্বারের সামনে গিয়ে দেখলো অসংখ্য রোগীর মেলা। তবু সে দরজায় নক করলো। ভিতর থেকে আওয়াজ আসলো। কাম ইন। তাসফি নিঃশব্দে ভেতরে ঢুকে গেল। মানব একজনকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে। নিস্তব্ধ লেখার মাঝে তাসফিকে ইশারায় পাশের চেয়ারে বসতে বলল। সেও বসলো। আগত রোগী বেরিয়ে যেতেই তাসফি জিজ্ঞেস করলো, ডেকেছেন কেন? নিস্তব্ধর কথায় জবাব না দিয়ে তার দিকে একটা খাবারের প্যাকেট এগিয়ে দিল। তাসফি তা আর চোখে একবার তা পরখ করে গোসা করে বলল, কি? খাবার। তো কি করব? খাবে? খাবো না। নিস্তব্ধ আদেশ সূচক বাক্যে শক্ত কণ্ঠে বলল, জানতে চাইনি, দিয়েছি মানে খাবে। পরবর্তী থেকে কখনো যেন ব্রেকফাস্ট না করে বের হতে না দেখি। খাবার ফিনিশ করো ফাস্ট। মা বললো তাই দিলাম, ভেবো না তোমার প্রতি মায়া দেখাচ্ছে। তাসফি ফিসফিস করে বলল, ডাহা মিথ্যা কথা। সে ঠিক জানে মা তাকে কিছুই বলেনি। সে নিজে থেকে খাবার দিচ্ছে, অথচ বদমাশ লোকটা মোটেও স্বীকার করবে না। কেমন মায়ের নাম বানিয়ে দিল। তবে লোকটা বুঝলো কি করে খেয়ে আসেনি? সে কি সবসময় তার উপর নজর রাখে নাকি? আশ্চর্য।
তাসফির রাগ নিয়ে খাবার তুলে নিল মুখে। যতই যা বলুক, তার ঠিকই ক্ষুধা লেগেছে। নিস্তব্ধ এক পলক তা দেখে বই হাতে বেরিয়ে গেল। তার ক্লাস আছে, তারপর আবার রুগীর কন্ডিশন চেক আপ দিতে হবে। খাবার শেষ করে তাসফি ক্লাসে এলো। পরবর্তী ক্লাসটা নিস্তব্ধর 5 মিনিট পরেই শুরু হবে। সেদিনের মানসা নামের মেয়েটা আজও তাসফির পথ আটকে দাঁড়ালো। তাসফির প্রচণ্ড মেজাজ খারাপ হলো। এই মেয়ের সমস্যা কোথায়? ভদ্রতার খাতিরে সে চুপ রইল। মানসা বলল, স্যার আজ তোমার ডাকছে কি জন্য? আজ তো কোনো কাজ ছিল না। তাসফি ভ্রু উঁচিয়ে মানসার দিকে চাইল। বাঁকা হেসে মানসার কানে কানে ফিসফিস করে বলল, ডাক্তার নিস্তব্ধ ইয়া স্যার আমায় রোম্যান্স করতে ডেকেছিল, বুঝলে? মানসা চোখ বড় বড় করে চাইল। মানে? তাসফি এক ঝাড়ি দিয়ে বলল, এবার সমস্যা কি তোমার? স্যার কেন ডেকেছে সেটা স্যার কাছে থেকেই জেনে নিও। আমায় বারবার প্রশ্ন করবে না, আর হাত ছাড়ো, বারবার হাত ধরবে না, অসহ্য। স্যার সম্পর্কে তোমার এত জানার আগ্রহ কেন বুঝি না তো। নিজের লিমিটের মধ্যে থাকো না। আমায় কেন স্যার ডেকেছে স্যার কাছেই শুনে নাও। এখনই তো তিনি আসবেন ক্লাসে। মানসা কিছু বলতে নিবে তার আগে নিস্তব্ধ হাজির হলো। সে থমথমে কণ্ঠে বলল, কি হচ্ছে এখানে? তাসফি কোনো জবাব না দিয়ে বেঞ্চে গিয়ে বসলো। মানসা আমতা আমতা করে বলল, নাথিং স্যার, নাথিং। নিস্তব্ধ গম্ভীর স্বরে বলল, ক্লাসের মাঝে এমন জটলা পাকাবেন না। একটা মহৎ পেশে আপনারা নিয়োজিত হতে যাচ্ছেন। একজন ভবিষ্যৎ ডাক্তার থেকে কোনো রোগী বিশৃঙ্খলা কামনা করে না। সো বি কেয়ারফুল, নিজের জায়গায় যান। মানসা মাথা নত করে নিজের বেঞ্চে গিয়ে বসে পড়ল। নিস্তব্ধ স্যার তার সঙ্গে কথা বলেছে। ও মাই গড, এতেই সে ভীষণ খুশি। তার মনে লাড্ডু ফুটছে। ওই তাসফিকে সে পরে দেখে নিবে। নিস্তব্ধ একবার আর চোখে তাসফিকে পরখ করে ক্লাসে মন দিল। রাতে তাসফি ঘুমানোর আগে নিস্তব্ধকে উদ্দেশ্য করে রাগ দেখিয়ে বলল, খবরদার, আপনি যদি আর আমায় আপনার চেম্বারে ডেকেছেন, আমি কেন আপনার চেম্বারে যেতে যাব বলুন তো? আপনার জন্য আমার অন্যের সাথে গলা বাড়িয়ে কথা বলতে লাগে। উদয় ভ্রু উঁচিয়ে চাইল, বলল, কেন, কি সমস্যা? জানি না, বেশি কথা বলবেন না। নিস্তব্ধ এই পুচকে মেয়ের রাগ দেখে আশ্চর্য হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় সে নয়, এই মেয়েই তার শিক্ষক। ও, এখন তো তিনি পুচকে নয়, 18+। নিস্তব্ধ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। নিজ কাজে মনোযোগী হয়। রাতের অন্ধকারকে ছাপিয়ে ভোরের আলো ফুটে ওঠে। সূর্য উদয় হয় ধরণীর বুকে। কি এক আপার বিস্ময়! প্রতিটা দিন নিয়ম করে সূর্যি মামা উকি দেয় পৃথিবীর বুকে। এ যেন এক অপারূপ জাদু, সাদা জাদু, যে জাদু মানব জাতির নিত্য নতুন কাজে লাগে। কালো জাদু নয়, যা মানুষের ক্ষতি করে। মানব জাতির কাজকে ক্ষত বিক্ষত করে। কলেজে যাওয়ার আগে ওসমান শেখ নিজ ঘরে ডেকে পাঠালেন নিস্তব্ধ আর তাসফিকে। দুজনে পৌঁছাতেই দাদু তাদের অফার করলো সিলেট ভ্রমণের জন্য। যেহেতু তাদের অনেকটা দিনই হলো বিয়ে হয়েছে, কোথাও ঘুরে আসা দরকার। কিন্তু দুজনের কেউ রাজি হলো না। অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল। নিস্তব্ধ বলল, তার ছুটি নেই, কেবলই নতুন হসপিটালে জয়েন করলো সে। এখন অনেক এক্সপিরিয়েন্স লাভ করা বাকি তার। এখন শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না তার। তাসফি অজুহাত দেখালো, তার ক্লাস আছে, ইম্পর্ট্যান্ট, মিস দেওয়া যাবে না। অতপর দুজনে চলে গেল ভিন্ন যানবাহনে। একজন গাড়ি, অপরজন রিকশায়। দাদু হতাশ হলেন। দুজনের গন্তব্য তো একই, তবে কেন পথটা ভিন্ন করে নেবে তারা? এক পথে থাকলে তো চলার পথ আরও সহজ হবে। একসঙ্গে পাশাপাশি কাছাকাছি তো কাঁধের বোঝা কম ভারী মনে হবে, সময় কম ব্যয় হবে। তবে বুঝবে তারা নিজেদের। কবে হবে এক তারা? কবে ধূসর রংধনু রঙিন করবে তারা? কবে? সকালে ঢাকার যানজটপূর্ণ শহর। সকলেই নিজেদের কর্মজীবনে ব্যস্ত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা অফিস কর্মী। আর এর মাঝে দ্বিতীয় শ্রেণীর কিছু যুবক যুবতী ছাত্রছাত্রীদের দলে। তারাও ছোটে সকাল সকাল পড়াশোনার তাগিদে, ব্যস্ত ভঙ্গিতে। একটু ফাঁকি দিলেই তাদের ভবিষ্যৎ অন্ধকার। ফিউচারে তাদের করতে হবে কঠিন পরিশ্রম। কারণ এই যৌবনের সময়টাই তো তাদের জীবন গড়ার মোক্ষম সময়। হারানো সময় পুনরায় ফিরে পাওয়া যায় না। তেমনি যৌবনের গতিবেগ, শক্তি, ক্ষমতা, দক্ষতা আর কখনোই ফিরে পাওয়া যায় না। যারা এই সময়টাকে কাজে লাগিয়েছে তারাই তো আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, বড় ব্যবসায়ী। আর যারা এই সময়টাকে হেসে খেলে পার করেছে তারাই আজ রিক্সা চালক, মুদি দোকানদার, বাসের কন্ট্রাক্টর। কেউ কি কখনো শুনেছে একজন ডক্টর কিংবা পাইলটকে রিক্সা চালাতে? আজ আকাশে কেমন মেঘলা মেঘলা ভাব বিদ্যমান। বৃষ্টি হবে কি? হ্যাঁ, হতেই পারে। বর্ষাকাল তো চলেই এলো। এখন থেকে প্রতিদিন তাসফির ছাতা নিয়ে বের হতে হবে। এখন বৃষ্টি চলে আসলে বলা তো যায় না। তাসফির অধ্যয়নরত প্রাইভেট
মেডিকেল কলেজটির সঙ্গে লাগোয়া সাইডেই হসপিটাল। অর্থাৎ এই কলেজের আন্ডারে ডান পাশে রয়েছে হসপিটাল, যাতে নিত্যদিন কয়েক শত মানুষের আনাগোনা। আর বাম সাইডেই তাদের কলেজ বিল্ডিংগুলো। তাদের কলেজের নাম প্যাশন প্রাইভেট মেডিকেল কলেজ, নাম ডাকও আছে বেশ। কলেজে প্রবেশের মুখে তাসফি দেখলো একটা 6-7 বছর বয়সী মেয়ে ফুল বিক্রি করছে। মেয়েটাকে মানসার সাথে আরও কিছু মেয়ে ছেলে বিরক্ত করছে। এই যে আবার শুরু হয়েছে এদের বাদরামি। তাসফি ভ্রু কুঁচকে সে দিকে এগিয়ে গেল। কি হচ্ছে এখানে? ওকে কেন বিরক্ত করছো তোমরা? তোমাদের আর কোনো কাজ নেই? সারাদিন ওর পেছনে লেগে থাকো সুপার গ্লু আঠার মতো। ছেলে মেয়েগুলো তাসফিরের দিকে চাইল। ওদের মাঝে একটা ছেলে শয়তানি হেসে কৌতুক করে বলল, তো কি তোমাকে বিরক্ত করবো নাকি খুকি? তো এসো। আর কিছু বলতে সুযোগ পেল না ছেলেটা। তার আগেই তাসফির ঠাস করে ছেলেটার গালে থাপ্পড় মেরে দিল। সকালে চোখ বড় বড় করে চাইল। তাসফির আগে শরীর চিরবির করে উঠল। সে আগে ফুঁসে উঠল, বলল, বাড়িতে মা বোন ভাই নেই? গায়ে সাদা অ্যাপ্রন জড়িয়ে এভাবে মানুষকে হেনস্থা করতে তোমাদের বিবেকে বাঁধে না? এটা কোনো ইউনিভার্সিটি নয় যে এখানে তোমরা রাজনীতি করবে। এটা একটা মেডিকেল কলেজ প্লাস হসপিটাল। একটা সম্মানিত পেশায় তোমরা ভবিষ্যতে কাজ করতে যাচ্ছ, সেখানে তোমরাই এইভাবে সবকিছুর অবমাননা করছো। সরকারিতে চান্স পাওনি, বাবা মায়ের টাকা আছে বলে প্রাইভেটে পড়ছো, আবার রাস্তাঘাটে এসব করে বেড়াচ্ছ। লজ্জা করে না তোমাদের? একটা ছোট বাচ্চা মেয়ের সাথে নোংরামূলক কথাবার্তা বলতে বিবেকে বাঁধে না তোমাদের? তুমি বেশি কথা বললো না তাসফি। আমার বাবা এই হসপিটালের শেয়ারর। আমার যা ইচ্ছে আমি তাই করব। এতে তুমি বলার কে? আমি 100 বার। মানসা কিছু বলতে নিবে তার আগে তাসফির ঠাস করে ওর গালেও চর বসিয়ে দিল। অনেক হয়েছে। এইসব কিছু বিকৃত মস্তিষ্কের ছেলে মেয়ে দেখলে তার গা চিরবিরিয়ে ওঠে। এরা নিজেদের ভাবেটা কি? দেশটা তাদের বাপের হোটেল? ক্ষমতা থাকলেই দেখাবে। আর কেন সাধারণ পাবলিক কি বানের জলে ভেসে এসেছে? মানসা ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে রইল। রাগে তার শরীর ফেটে যাচ্ছে। এই তুচ্ছ মেয়েটার কত বড় সাহস তার গায়ে হাত তোলে। এর শোধ সে নিয়েই ছাড়বে। তাসফি তা তোয়াক্কা না করে মেয়েটার হাতে কিছু টাকা দিয়ে পাঠিয়ে দিল। বাচ্চা মেয়েটা কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি তাসফির দিকে তাকিয়ে চলে গেল। তাসফির মানসার দিকে তাকিয়ে শাসিয়ে বলল, ভালো হয়ে যাও। ভালো হতে পয়সা লাগে না। এসব লেম কাজ করে নিজেদের ভবিষ্যতের পেশাকে ছোট করো না। তোমার বাবা এই না সেই সেটা জেনে আমার কোনো কাজ নেই। তোমার বাবার টাকায় আমি পড়াশোনা করছি না। এটা একটা প্রাইভেট মেডিকেল কলেজ। বছর বছর লক্ষ টাকা দিয়ে তবেই এখানে পড়াশোনা করতে হয়। অতঃপর সে নিচে কলেজের ভেতরে ঢুকে গেল। বিকৃত মেন্টালিটি মেয়ে ছেলেদের সঙ্গে তর্ক করে সে একদমই সময় নষ্ট করতে চায় না। নিস্তব্ধ গাড়ির ভেতরে বসে শান্ত মস্তিষ্কে এতক্ষণে সবটা পরখ করল। তাসফি চলে যেতেই নিস্তব্ধ চোয়াল শক্ত করে গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়ল। মেয়ে তো নয় যেন অগ্নিকন্যা, আর ছেলে মেয়েগুলোর ব্যবস্থা সে করবে। ঘড়িতে তখন রাত 10টা কি তার আশেপাশে। বাহিরে ঘুটঘুটে অন্ধকার, ল্যাম্পপোস্টের আলোয় হালকা আলোকিত। সুজন দাঁড়িয়ে আছে তাদের বাসা থেকে 5 কিলোমিটার দূরে একটা 3 তলা ছাইরঙা বিল্ডিংয়ের সামনে। বিল্ডিংয়ের 3 তলার শেষ কর্নারের রুমটার বাতি জ্বলছে বেশ কিছুক্ষণ যাবত। সে তারই দিকে অপলক তাকিয়ে আছে আধ ঘন্টা যাবত। সুজন বারবার পায়ে হাত দিয়ে মশা তাড়াচ্ছে আর হাজারটা গালি ছুড়ে দিচ্ছে মশার বিরুদ্ধে। শাল আর হারামজাদার দল, এই তোর মা খেতে দেয়নি, বাসায় এসে আমার রক্ত চুষছিস। তোরা জানিস আমি কে? প্রতিদিন কত রক্ত আমার সামনে দিয়ে ঘোরাফেরা করে জানিস? তোদের রক্ত লাগবে সেটা তো আমায় বললেই পারিস বাপ। আমি তোদের 1 ডজন রক্তের ব্যাগ দিয়ে দেবো। তবুও প্লিজ দয়া করে এভাবে ঠুকুর ঠুকুর করে তোদের সুইয়ের মতো আল আমার পাছায় ঢুকাস না। দোহাই লাগে তোদের ভাই, দোহাই লাগে। সুজনের হাজারটা আজগুবি বিড়বিড়ানোর মাঝে কেউ তার কাঁধে টোকা দিল। সুজন চমকে উঠে পেছনে ফিরে চাইল। পিছনে ঘুরে তৃপ্তিকে দেখে সুজন বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে দাঁত কিরমির করে বলল, অতৃপ্ত আত্মার বাচ্চা, এখনই তো আমার আত্মাটা খাঁচা থেকে বেরিয়ে আসছিল। তুই কি চাইছিস এই মুহূর্তে আমার ভোলা ভালা আত্মাটাকে কবজ করে ফেলতে? কি ব্যাপার বলতো? তোর লক্ষণ তো আমার মোটেও ভালো লাগছে না রে অতৃপ্ত আত্মা। তৃপ্তি চোয়াল শক্ত করে বলল, ফালতু কথা বন্ধ কর। আর গত আধা ঘন্টা যাবৎ আমার বিল্ডিংয়ের নিচে তুই দাঁড়িয়ে কি করছিস? সুজন তেতে উঠে বলল, তোর বিল্ডিংয়ের নিচে মানে? তুই বিল্ডিং দিলিটা কবে? আমার নয়, আমাদের বলেছি আমি। সে একই তো হলো। কি বলতে চাইছিস তুই? আমি তোর জন্য এই বিল্ডিংয়ের নিচে মশার কামড় খেতে খেতে দাঁড়িয়ে আছি?
তৃপ্তি ভাবলেশীন গলায় পড়ল। আমি কিছুই ভাবছি না, তুই বলছিস। আর ভাববিও না। আমার কি খেয়ে আর কোনো কাজ নেই? তোদের বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকবো? তোর মতো জল্লাদ মহিলার জন্য কোনো পুরুষ কোনোদিন অপেক্ষা করবে নাকি সন্দেহ আছে রে। অতৃপ্ত আত্মা, তুই তো সকালের ঘাড় এক নিমিষেই মুটকে দিবি রে। আর তুই কি না ভাবছিস তোর জন্য দাঁড়িয়ে আছি? মোটেও না। আমি তো আমার নতুন গার্লফ্রেন্ডের দেখা পেতে এখানে দাঁড়িয়ে আছি। সে আসবে, কিন্তু এখনো কেন যে আসছে না বুঝতে পারছি না। তোর গার্লফ্রেন্ডের বাসা এখানে? হ্যাঁ। কোন বাসাটা দেখা তো। সুজন মিছে রাগ দেখিয়ে বলল। কেন কেন? তোকে দেখতে যাব কেন? যাতে তুই আমার নতুন গার্লফ্রেন্ডের জান কবজ করে ফেলতে পারিস। কিন্তু সেটা তো আমি একজন সচেতন প্রেমিক হয়ে কিছুতেই হাতে দিতে পারি না। তুই হচ্ছিস একজন জল্লাদ, মুখে দুর্গন্ধযুক্ত, নাকে সর্দি নিয়ে ঘোরাফেরা মহিলা। তোকে আমার গার্লফ্রেন্ডের বাসা চিনিয়ে দেওয়া মানে আমার ঘুম হারাম করা। তুই কি করে ভাবলি আমি জেনে শুনে সেই কাজটা করব? ফালতু কথা বন্ধ কর আর এখান থেকে ফোট। তুই কে আমাকে ফোট বলার? এটা কি তোর বাপের জায়গা যে ফোট বললেই ফাঁকা জুসের বোতলের মতো আমি ফেটে যাব? তৃপ্তি জোরসে একটা ধমক দিল সুজনকে। শাট আপ স্টুপিড। বলেই সে হন হন করে চলে গেল। সুজন তার যাওয়ার পানে তাকিয়ে ফিসফিস করে বলল। তুই তো পাষণ্ড কেন রে অতৃপ্ত আত্মা? আমার উপর একটু দয়া করে এই প্রেমের ঘাটের সুজন মাছের জানটা কবজ করা থেকে রেহাই দিতে পারছিস না? তা না করে এই যে বাসার পরিস্থিতি, ড্রেস পরে চশমার সামনে এসে মাথাটা এলোমেলো করে দিয়ে গেলি। রাত অনেক হলো। তাসফি হাসি খুশি মুখে নিস্তব্ধ রুমে প্রবেশ করলো। দেখলো অসহ্য লোকটা সোফায় বসে দক্ষ হাতে এক মনে ল্যাপটপে আঙ্গুল চালিয়ে যাচ্ছে। রুমের মাঝে আজ তার কোনো কালো ডিম লাইট জ্বলছে না, জ্বলছে তার আনা উজ্জ্বল রঙের লাইটটা। তাসফি আজ বিকেলে দারোয়ানকে দিয়ে তার পছন্দের রং কমলা রঙের একটি লাইট আনিয়েছে। সেটাই খুব যত্নের সহিত লাগিয়ে দিয়েছে। অনেকে কমলা রংটা পছন্দ করে না, ভাবে কমলা রংটা ভীষণ সেকেলে টাইপ, কিন্তু তাসফির কাছে মোটেও তা নয়। কমলা রং হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শুভ্র রঙের মাঝে একটা। সূর্যি মামা যখন ভোর সকালে এই ধরনের বুকে উদ্দিত হয় তখন ঠিক এই কমলা রঙের আভাটাই তার চারপাশে ছড়িয়ে পড়ে, আর আমরা পুরো পৃথিবীর সব কিছু রঙিন দেখতে পাই। ঠিক তেমনিভাবে সূর্যি মামা তার কমলা রং সঙ্গে করে নিয়ে অস্ত যায় পশ্চিম দিগন্তে ধীরে ধীরে। কেমন চারপাশ কালো অন্ধকার মিয়ে যায়, চারপাশ কেমন নিস্তব্ধতায় ছেয়ে যায়, থেমে যায় সারাদিনের শতব্যস্ততা কোলাহল সব। তাসফি রুমে প্রবেশের বার্তা পেতে নিস্তব্ধ তার দিকে আর চোখে তাকালো। তাসফি একবার ড্রেসিং টেবিলের সামনে যাচ্ছে তো একবার ব্যালকনিতে, একবার ওয়াশরুমে। নিস্তব্ধ এতক্ষণ বিষয়টা নীরব ভূমিকা পালন করলো, এবারে বিরক্ত কণ্ঠে ধমক দিয়ে বলল। এই মেয়ে, সমস্যা কি তোমার? এভাবে সারা রুম ছেড়ে ঘুটঘুট করছে কেন? পড়াশোনা নেই? সন্ধ্যা থেকে এর ওর ঘরে ঠ্যাং ঠ্যাং করে ঘুরে বেড়াচ্ছে। তাসফি বিড়বিড় করে বলল। সমস্যা তো অবশ্যই আছে ডক্টর সাহেব। এই যে আমি আপনার রুমের এত বড় একটা কেলেঙ্কারি করে ফেললাম, অথচ আপনি একটু শব্দ পর্যন্ত করলেন না। কিন্তু আমি তো তা মেনে নিতে পারছি না, আপনার নিস্তব্ধতা মানতে পারছি না আমি। বিড়বিড় করার মাঝে তাসফি হালকা গোলাপি রঙের মৃদু ভঙ্গিতে কাঁপছে। নিস্তব্ধতা অনুসরণ করে নিঃশব্দে ঢোক গিলল। তার গলাটা কেমন যেন শুকিয়ে আসছে। তার কি এখন একটু পানি খাওয়া দরকার? মাথাটাও কেমন ঝিমঝিম করছে, নাকি এক কাপ কফি খেয়ে মাথার ঝিমঝিম ভাবটা কমানো দরকার? এই যে মেয়ে, একদম বিয়ে করবে না, আমার পছন্দ নয়। তাসফি ভ্রু কুঁচকে বলল। তো আপনার পছন্দে অপছন্দে আমার কি যায় আসে? আমার যা ইচ্ছে আমি তাই করব। বলেই সে চলল বাইরের দিকে। নিস্তব্ধ অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করল। আবার কোথায় যাচ্ছ? তাসফি দায়সারা ভাবে জবাব দিল। আপার রুমে, আজ আমি সেখানেই থাকবো। তাছাড়া দাদুও এত করে ঘুমিয়ে পড়েছেন, আপনার এমন অসহ্যকর মুখটা দেখার চেয়ে বরং আমার আপার কাছে থাকাটাই বেটার। আপার মিষ্টি মুখটা দেখে ঘুমালে আমার স্বপ্নগুলোও মিষ্টি হবে, আপনার মতো নিরামিষ তিতকুটে হবে না অবশ্যই। তাসফির চলে যাওয়ার পানে নিস্তব্ধ হতবম্ব হয়ে দাঁড়িয়ে থেকে অদ্ভুত ভঙ্গিতে নিজের মুখে হাত বুলালো। তার মুখ কিনা অসহ্য, সে কিনা নিরামিষ তিতকুটে। তাকে দেখলে ঘুমালে স্বপ্ন তিতকুটে হবে কেন? সে কি দেখতে এতটাই খারাপ নাকি? এবার বলে কি, যেখানে কলেজে হসপিটালে যুবতী মেয়েরা তাকে দেখলে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, সেখানে এইটুকুনি মেয়ে তাকে বলে কিনা তার মুখখানাও অসহ্য।
দিনটা শুক্রবার, নিস্তব্ধ আজ বাড়িতেই। তবুও যখন তখন তার হসপিটালে যেতে হতে পারে, কখন ইমার্জেন্সি রোগী এসে হাজির হয় বলা তো যায় না। সকালে ব্রেকফাস্টের পরে তাসফি বাসন্তীর রুমে বসে পড়েছে বই খাতা নিয়ে। হাজারটা পড়া মুখস্থ করা তার বাকি। সে ডাক্তারি পড়াটা যতটা সহজ ভেবেছিল সেটা মোটেও এতটা সহজ নয়। পড়তে পড়তে তার পাগল হবার জোগাড়। ছুটির দিন কই আজ সকলের সঙ্গে বসে সে একটু সুখ দুঃখের আলাপ করবে, তার সে সময়টাও নেই। বই খাতা নিয়ে তার পাগল হবার জোগাড়। প্রতিদিন আইটেম দেওয়া, প্রতিদিন পৃষ্ঠার পর পৃষ্ঠা মুখস্থ করা। কি আর যে কাজ, সে কাজ লিখতে লিখতে হাত খসে পড়ে যাওয়ার মতো অবস্থা। এর মাঝে সে ঠিকঠাক মনের গোপন খবরটা পড়ারও ফুরসত পাচ্ছে না। তার তো এই 2 মাসে নাজেহাল অবস্থা। তবে যত কঠিনই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, তাকে তো ডাক্তার হতেই হবে। তার মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, সঙ্গে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। তাসফি এখন বুঝতে পারছে ডাক্তাররা কেন এত খিটখিটে মেজাজের হয়। দীর্ঘ 5টি বছর তারা ধরা বাঁধা নিয়মের মধ্যে বদ্ধ থেকেই মেজাজটা এমন খিটখিটে স্বভাবের হয়ে যায়। মুখস্থ প্রতিদিন আইটেমের দিতে দিতে তাদের হাতের সাথে সাথে তাদের কোমল মনটাও তেমনই বদ্ধ খাঁচায় বন্দী হয়ে যায়। আর সবাই কর্কশ হয়ে হয় কথায়। এই যে সুজন ভাইয়া, মাহিন ভাইয়া, সৃজন ভাইয়া, কই তারা তো কর্কশ নয়, কি সুন্দর হাসি খুশি তারা। তারপর তাদের কলেজের হাবিব স্যার, সেও তো হাসি খুশি, ক্লাসে সব সময় হাসি খুশি ভাবে কথা বলে। তার ডাক্তার বর মহাশয়ের ভাবসাব একটু অতিরিক্ত। তাসফি এক মনে পড়ে যাচ্ছে। তার মাঝে পান্না এলো নিলয় সাহেবের ফোন হাতে। সে তার মিষ্টি কণ্ঠে তাসফির উদ্দেশ্যে শুধালো, কাকিয়া মাওইমা কল করেছে, না কথা বলো। তাসফি হতাশ চোখে চেয়ে ফোনটা হাতে নিল। ব্যস্ততায় তার 2 দিন বাড়িতে ফোন করা হয়নি। কদিন আগে তার শ্বশুরমশাই তাকে নতুন একখানা স্মার্টফোন কিনে দিয়েছে। তা কোথায় পড়ে আছে কে জানে। তার খোঁজ খবর রাখার কি আর তাসফির সময় আছে? এই ফোন কেনা নিয়েও তার বর মহাশয় কিছুদিন তাসফির দিকে চোখ কটমট করে তাকিয়ে থেকেছে। বলেছে ল্যাপটপ আছে, ফোনের দরকারটা কি? ল্যাপটপেই তো সে তার সব কাজ করতে পারছে। পুচকি মেয়েটার হাতে এখনই কেন তাদের ফোন ধরিয়ে দেওয়া লাগবে? তাসফি বুঝে পায় না এই লোকের সমস্যাটা ঠিক কোন জায়গায়। বউকে মানবে না, তার সঙ্গে সারাক্ষণ ঝগড়ায় লিপ্ত থাকবে, অথচ তার উপরে অধিকার ফলাতে আসে। সে যা খুশি করুক, সেই কথা না হয় পরে ভাবা যাবে। আপাতত তার দাদির সঙ্গে কথা বলা যাক। ফোনে কানে দিয়ে তাসফি খাতায় ইংরেজিতে কিসব লিখতে লিখতে বলল, হ্যাঁ বুড়ি বলো। নাতনির কথা শুনতে পেতেই দাদি হাঁক ছেড়ে ছেলেকে ডাকলেন। অতঃপর তাসফির উদ্দেশ্যে ফুঁসে উঠে বললেন। তাসফি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হতাশ কণ্ঠে বলল, ভুলি নাই দাদি, তোমাদের কি আর ভুলতে পারি বলো? এই যে এটা যে আমার দ্বারা সম্ভব না। তোমরাই তো আছো আমার কিছু আপনজন। তোমাদের ফোনটা করবার আমি একদম ফুরসতটুকু পাইনি দাদি। মোস্তফা সাহেব ভেতরে ঘর থেকে বের হতে হতে বললেন, মা থামো তো তুমি, মেয়েটার উপর দিয়ে পড়ার অনেকটা প্রেশার যাচ্ছে নিশ্চয়ই। মোস্তফা সাহেব মায়ের হাত থেকে ফোনটা নিজের হাতে নিলেন, আদুরি স্বরে বললেন, কেমন আছো মামনি? ও বাড়ির সব ঠিকঠাক তো? বাবার কণ্ঠ পেয়ে তাসফির চোখে ছলছল করে উঠল। হ্যাঁ বাবা, আমি ভালো আছি, খুব ভালো আছি। পুনরায় ফিসফিস করে বলল, তোমরা ভালো থেকো বাবা, বিশেষ করে তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। তুমি ভালো থাকলেই তো আমি ভালো থাকবো বাবা। তাসফির ফিসফিসানো কথার ওপর পাশে থাকা মোস্তফা সাহেবের কর্ণ পর্যন্ত পৌঁছালো না। তিনি আবার কিছুটা আমতামতা করে বললেন, বলছিলাম না মামনি, মাস 2 তো পার হয়েই গেল। এবার যদি জামাই বাবাজিকে নিয়ে একটু ঘুরে যেতে ও বাড়ি থেকে। তাছাড়া পড়ার মাঝে তোমারও তো কোথাও একটু ঘুরে যেসে মাইন্ড ফ্রেশ করা দরকার মামনি, তাই না? তাসফি উত্তর দিল না। কি জবাব দেবে লোকটা? কি তার সঙ্গে যেতে আদতেও কখনো রাজি হবে কে জানে। মোস্তফা সাহেব আবারও বললেন, মামনি আমি কি জামাই বাবাজির সঙ্গে একটু কথা বলবো? বলেই তিনি নিজের ভেজা চোখটা মুছলেন পাঞ্জাবির হাতায়। বলতে পারো বাবা। তুমি কি একটু তাকে ফোনটা দেবে মামনি? তাসফি ছুটে গেল ও রুমে। নিস্তব্ধ বিছানায় বসা ছিল। তাসফিকে এভাবে ছুটে আসতে দেখে চোখ ছোট ছোট করে চাইল। তাসফি ফোন মিউট করে কিছুটা অস্বস্তি নিয়ে বলল, বাবা আপনার সঙ্গে কথা বলতে চাইছে। নিস্তব্ধ ভ্রুকুচকে ফোন হাতে নিয়ে সালাম দিল। মোস্তফা সাহেব সালামের উত্তর দিয়ে কুশল বিনিময় করলেন। অতঃপর এক ফাঁকে বললেন, বাবা জীবন, মেয়েটা তো আমার অনেক দিন যাবত এ বাড়িতে আসে না। তুমি কি তাকে নিয়ে একটু এ বাড়ি থেকে ঘুরে যাবে? না না, আমিও বুঝতে পারছি তুমি ডাক্তার মানুষ, তোমার তো সবসময় ছুটি হয় না। তবুও যদি একটু চেষ্টা করতে আমার ভালো লাগতো।
তাছাড়া মেয়েটাকে কতদিন কাছে বসিয়ে একটু ভালো করে দেখিনি। তুমি আমার কাছে বুঝেছো বাবা? নিস্তব্ধ কি বলবে ভেবে পেল না। একজন বাবার করুণ আকুতি মেশানো আবদার কি করে হেয় করা যায়, তার উপর এমন নরম স্নেহ মিশ্রিত কণ্ঠে। নিস্তব্ধ কি জবাব দেবে ভেবে পেল না, কিছুটা শান্ত স্বরে শুধু বলল, আমি চেষ্টা করবো আঙ্কেল, যদি ছুটি পাই আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। আপনি চিন্তা করবেন না। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। একটু চেষ্টা করে দেখো। হ্যাঁ জি আঙ্কেল। বিকালে নিস্তব্ধ বসেছিল বই নিয়ে। হঠাৎ মেসেঞ্জারে টোন বেজে উঠল। আজব গোষ্ঠীর কল এসেছে। ধরবে কিনা ভাবছে, ধরলে তো শুরু হবে ওদের প্যানপ্যানানি। কেটে দিতে গিয়ে সে কোন মনে রিসিভ করে ফেলল। নিস্তব্ধ নিজের ওপর নিজেই বিরক্ত। আজকাল সে কিছু কাজ নিজের অজান্তেই করে ফেলছে। মস্তিষ্ক বলছে একটা, অথচ সে করে ফেলেছে আরেকটা। মহা মুশকিল। ফোন রিসিভ করতেই সৃজন বলে উঠল, এই নিস্তব্ধ, শুনছিস? ও ও তুই তো নিস্তব্ধ, শুনবি কেমন করে? হা হা হা। তবুও শোন, কাল নাকি তৃপ্তির বাসার নিচে সুজন এক গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে ধরা খেয়েছে, বুঝছিস? এই বালটা দিন দিন উচ্ছনে যাচ্ছে। আরশি বলে উঠল, তোরা কোনোদিন ভালো হবি না, তাই না? সারাদিন মেয়েদের পেছনে পড়ে থাকিস, ডাক্তারের সামনে পাস কখন তোরা ভাই? মাহিন রাগরোগ করে বলল, এই একদম তোরা করবি না। আমি মোটেও মেয়েদের পিছনে ঘুরি না। এই সুজন মাঝির মাঝেই যত ঝামেলা, বুঝলি? সুজন ফুঁসে উঠে বলল, এখন যত দোষ নন্দ ঘোষ, তাই না? তোরা কোনোদিন প্রেম করিসনি। তাছাড়া ওই অতৃপ্ত আত্মা যতটা রসিয়ে রসিয়ে তোদের বলেছে, ব্যাপারটা মোটেও তেমন নয়। আর তাছাড়া আরশি, তুই কতটা ভালো সেটা আমরা সবাই জানি। এই নিস্তব্ধ দোস্ত, শোন ও কি করেছে। পরশুদিন তার হবু জামাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে বেচারার টাকে ডিম ফাটিয়ে দিয়ে এসেছে। তোরা মেয়ে মানুষ সবগুলো এক নম্বরের বজ্জাত। তোদের মতো ভোলা ভালা ছেলেদের সব সময় ফাঁসিয়ে দিস তোরা। আরশি ফুঁসে বলল, এই একদম বাজে কথা বলবি না। তোর কি মনে হয় ওই টাকলা পটকা ভুড়ি মোটা লোকটাকে আমি বিয়ে করব? নো নেভার, প্রশ্নই ওঠে না। নিস্তব্ধর মাথা ধরে গেল। তার মনে হচ্ছে না সে তার কোনো বন্ধুদের সঙ্গে কথা বলছে। মনে হচ্ছে সে কোর্টের জজ আর তার সামনে বিচারের আসর বসিয়েছে। একের পর এক ভুক্তভোগী তাদের সাক্ষ্য পেশ করছে তার সামনে। সাক্ষ্য তো পেশ করা নয়, এ যেন আদালত ভেঙে যাওয়ার মতো তুমুল বেগে ঝগড়ার গান চলছে। এখন সে কি রায় দেবে তা নিয়েই ভাবনা। নিস্তব্ধ সুজনকে ঠাট্টা স্বরে জিজ্ঞেস করলো, সত্যি গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছে? সুজন চেঁচিয়ে উঠল, নিস্তব্ধ শালা, চুপ থাক। তুই আরও সব সময় বেশি বুঝিস। আর শোন, আমি কারো কাছে ওই ধরাটাও খাইনি, বুঝলি? আমার ইচ্ছে হয়েছে তাই গিয়েছি। তোদের কি বে? হ্যাঁ সেটাই, আমাদের কি? মাহিন সবাইকে থামিয়ে দিয়ে বলল, এই তোরা থাম তো, আমার কথা শোন। আমি আর এই যশোরে থাকছি না। তোদের কাছ থেকে দূরে থেকে আমার আর ঠিক পোষাচ্ছে না, বুঝলি? ভাবছি ঢাকায় কোনো ডেন্টাল হসপিটালে শিফট করে যাব, না হয় নিজেই চেম্বার দিয়ে বসবো। নিস্তব্ধ এতক্ষণে গম্ভীর স্বরে কথা বলল, হ্যাঁ তাই করো। তাছাড়া বাড়িতে শুধুমাত্র তোর বোন আর মা একা থাকে। তুই মাঝে মাঝে এসে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিলেও তাদের কাছে থাকার মতো ভরসার জন্য তো তাদের তোর কাছে চাই। তুই বরং এবার একটা বিয়ে করে নে দোস্ত। একটা আন্টি আর পারুল দুজনের ভালো। তাছাড়া পারুলটা বড় হয়েছে, ওর বিয়ের সাথে তো দিতে হবে। তখন আন্টি তো একদম এক হয়ে যাবে, বুঝলি? বিয়েটা তুই করেই ফেল। বাকি সবাইও তাতে সায় দিল। বিয়ের কথা শুনতেই মাহিন শান্ত হয়ে গেল। কি করে বোঝাবে সে তার বন্ধুদের তার মনে যে অন্য কারো বাস? একজন নারীকে মনের মাঝে রেখে আরেকজন নারীকে মনে ঠাঁই দেওয়া যে তার পক্ষে মোটেও সম্ভব নয়। নিস্তব্ধর কথা বলার মাঝেই সেখানে তাসফি হাজির হলো। এই শুনছেন, আপনাকে দাদু ডাকছে। মোবাইলে তাসফির অবয়ব দেখতেই সবকটা হই হই করে উঠল। টপিক ঘুরে গেল। সুজন সুর করে বলল, তবে কেমন আছেন? সব ভালো তো? এই বেটা, আপনার বিরক্ত করছে না তো? নিস্তব্ধ চোখ রাঙালো। কতবার করে নিষেধ করেছে তার হাঁটুর বয়সী একটা মেয়েকে ভাবি টাকার দরকারটা কি? সুজন তা কেয়ার করলে তো? ইস, সে চোখ রাঙালেই তারা বুঝি ভয় পাবে। তাসফি হাসি খুশি মুখে বলল, এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন?
বলেই তাসফি ও তৎক্ষণাৎ নিস্তব্ধর হাত থেকে খপ করে ফোনটা নিয়ে কথা বলতে বলতে ব্যালকনিতে চলে গেল। নিস্তব্ধ হতবাক হয়ে তাসফির যাওয়ার পানে তাকিয়ে রইল। কি আশ্চর্য, ফোনটা তার নাকি ওইটুকুনি মেয়েটার? আর বন্ধুগুলো মনে হচ্ছে তার নয়, তার বউয়ের, আর সে হচ্ছে পাশের বাসার ভাড়াটিয়া। তাকে একটু অনুগ্রহ করে কথা বলার সুযোগ দিয়েছে, এই যা অদ্ভুত। সন্ধেবেলায় একটু ফুসরত পেয়ে তাসফি ড্রয়িং রুমের সোফায় বসে বসে ফোন ঘাঁটছিল। একটুখানি সময় পেয়ে ফেসবুক স্ক্রোলিং করতে করতে হঠাৎ তার বর মহাশয়ের আইডির খানা সামনে এলো। আইডির নাম ডাক্তার নিস্তব্ধ ইয়াসার। তাসফি চোরা চোখে এদিক ওদিক পরখ করে চট করে ভেতরে ঢুকে পড়ল। আইডি লক করা নেই। দুদিন আগেই বন্ধুদের সঙ্গে মিলিত একটা প্রোফাইল পিক ছাড়া হয়েছে। বাহ, তাতে কত মানুষের লাইক কমেন্টও রয়েছে। তাসফির হঠাৎ কৌতূহল জাগলো নিস্তব্ধর ফ্রেন্ড লিস্ট দেখার। হঠাৎ তার এই ইচ্ছে মনে উদয় হওয়ার কারণ কি সে জানে না, কিন্তু দুঃখের বিষয় ফ্রেন্ড লিস্ট অনলি মি করা। কেন রে বেটা, আইডি যখন লক নয় তখন ফ্রেন্ড লিস্ট কেন হাইড করবি? আচ্ছা, যারা পোস্টে রিয়েক্ট দিয়েছে তারাই তো ফ্রেন্ড। তাসফি চেক করতে শুরু করলো। তার মাঝে একটা আইডিতে তার চোখ আটকে গেল। মানসা আফসার, বাহ, লাভ রিয়েক্ট। এই অভদ্র অসভ্য মেয়েটা তার বরের পিছনেও লেগেছে দেখছি। আবার কমেন্টে লিখছে অসাম। বাবা, তার ডাক্তার মহাশয় আবার তাতে লাভ রিয়েক্ট দিয়েছে। বাহ, চমৎকার। আজ পর্যন্ত তাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো না, আর এখানে সব লাভের বন্যা বইয়ে যাচ্ছে। তাসফি চেক করে দেখলো তাদের সেমিস্টারের অনেকেই এখানে আছে। আচ্ছা, সে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে? কখনো না, প্রশ্নই আসে না। যে অহংকারী লোক আজ পর্যন্ত তাকে রিকোয়েস্ট পাঠায়নি, সে কেন সেধে সেধে রিকোয়েস্ট পাঠাবে? এতটাই ফেলনা নাকি সে? তাসফির ভাবনার মাঝে ইয়ানা এসে তার সামনের সোফায় বসলো। তাসফিকে উদ্দেশ্য করে বলল, রূপা কোথায় বলো তো? দুপুর থেকে দেখছি না, আমায় বিকালে চাটাও দিয়ে এলো না। তাসফি ভ্রু কুচকে বলল, রূপাদি বাড়ি গিয়েছে, কাল আসবে। ইয়ানা আবার বলল, ও আচ্ছা তাসফি, তুমি কি আমায় এক কাপ চা করে খাওয়াতে পারবে? মাথাটা খুব ধরেছে বুঝলে। তাসফির সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ইয়ানার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, পারবো না ভাবি, আই এম ভেরি ভেরি সরি। তাছাড়া সে কি ভাবি, আপনার হাতে কি সমস্যা হয়েছে নাকি? কই না তো, হাত তো একদম দিব্যি ঠিক আছে। বরং আমি দেখতে পাচ্ছি ভালোর থেকে একটু বেশিই ভালো আছে। কি সুন্দর ফোন কল করছেন আপনি। নিজের চা নিজেই হাতে বানিয়ে খান না প্লিজ। জানেন তো ভাবি, নিজের হাতের খাবার না একটু বেশি স্পেশাল হয়, বুঝলেন? আর আমার মাথাটাও না খুব ধরেছে ভাবি, আমার জন্য একটা এক্সট্রা 1 কাপ বানাবেন প্লিজ। ইয়ানা চোখ বড় বড় করে তাসফির দিকে চাইল। তাসফি সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে আবার পিছে ফিরে বলল, ও হ্যাঁ, কাইন্ডলি একটু আমার রুমে দিয়ে আসবেন। চাটা কেমন আমার মিষ্টি যা। ইয়ানা হতভম্ব হয়ে তাসফির যাওয়ার পানে চেয়ে রইল। এই মেয়ে কি বলল তাকে চা বানিয়ে খেতে, আবার উপরে সার্ভ করে আসতে? কত বড় সাহস মেয়ের! যেখানে তাকে 3 বেলা খাবার দেওয়া হয় ঘরে, সেখানে এই মেয়ে তাকে চা বানিয়ে নিয়ে আসতে বলল। কি সুন্দর করে তাকে অপমান করে গেল। এই মেয়ে তো শিয়ানার উপরে শিয়ানা। ইয়ানা ভেবেছিল বোকাশোকা হবে, আয়শার মতো একেও খাটিয়ে নেওয়া যাবে, কিন্তু এ তো দেখা যাচ্ছে তার থেকেও ডাবল দুরন্ত শিয়ানা। ঢাকার যানজটপূর্ণ শহর, ধুলোর আস্তরণে সবকটা বিল্ডিং আবৃত। মাঝে মাঝে মনে হয় কেউ বোধহয় একটু ইউনিক রং করে রেখেছে টিনের ঘরগুলোতে। টিনের ছাই রংটা কমলা কালচে রং ধারণ করে। তাসফি বসে আছে তার অহংকারী ডাক্তার পরের গাড়িতে। তারা যাচ্ছে নিস্তব্ধ ওর শ্বশুর বাড়ি। তাসফির সারা অঙ্গে উৎফুল্লতার ছোঁয়া। প্রায় 1 মাস পর সে যাচ্ছে তার নিজ ভবনে। কত স্মৃতি সেখানে তার। ছোট থেকে বেড়ে ওঠার সাক্ষী তার সেই স্থান। সে কি আর ভোলা যায়? মায়ের কবরটা একটুখানি ছুঁয়ে দেখবে সে। অনেকখানি গল্প করবে মায়ের সঙ্গে, অভিযোগ জানাবে হাজারো। এই তো গত পরশু বাবা তার অসহ্য বরের কাছে আবদার করলো নিজের কুটিরে যাবার, আর আজ সকালে বাসন্তী আপা বলল, এই তাসফি, রেডি হতো, তোর ব্যাগ গোছা, তোকে তোর বাপের বাড়ি ফিক্কে মারবো। তাসফি ভ্রু কুচকে বলল, কিন্তু আমি তো যাব না আপাই, তোমার ভাই না গেলে আমিও যাচ্ছি না এবারে। আর বাবা ওই লোককে কত করে বললো, অনুরোধ করলো, এবারে তোমার ভাই না গেলে বিশ্বাস করো আপা, ওই নিস্তব্ধর গোছা ধরা সিল্কি চুলগুলো না, কালো কুচকুচে চুলগুলোর একটাও আস্ত রাখবো না আমি। তোমার ভাই ঘুমানোর পরে সানলাইট দিয়ে আমি তাতে আগুন ধরিয়ে দেব, তারপর টেকো মাথায় তার ডাক্তারি করতে হবে, এই বলে দিলাম। কে কার চুল আগুন ধরাবে শুনে?
কথার মাঝে পেছনে থেকে নিস্তব্ধর গম্ভীর কণ্ঠ কর্ণে পৌঁছাতেই চমকে উঠল তাসফি। সঙ্গে সঙ্গে জিভে কামড় দিল সে। ইস, লোকটা সবখানে এসে হাজির হয়, আবার ভেঙচি কাটল। শুনুক, তাতে তার কি? সে কি ভয় পায় নাকি এই অসহ্য লোককে? নিস্তব্ধ আগমনী বার্তা পেতেই বাসন্তী নিঃশব্দে বেরিয়ে গেল ঘর ছেড়ে। তারা স্বামী স্ত্রী নিজেদের ঝগড়া নিজেরাই মিটিয়ে নিক না, ঝগড়া থেকেই তো উদয় হবে মিষ্টি মধুর ভালোবাসা। বাসন্তী অনেকবার খেয়াল করে দেখেছে তার ভাই তাসফিকে সামনে সামনে দুছাই করলেও পেছনে পেছনে ঠিক তার খেয়াল রাখতেও ভুলে না। নিস্তব্ধ বুদ্ধিমান ছেলে, তার নিজের পদক্ষেপ সে ঠিক নিজে নিতে জানে। যে কোনো কাজ করতে গেলে সে অবশ্যই ভেবে চিন্তেই করবে। তবে ভালোবাসার মতো জীবনের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়টা তার ভাই সম্পূর্ণ করতে বেশি দেরি না করে ফেলে। বাসন্তী বেরিয়ে যেতে নিস্তব্ধ দরজার ছিটকিনি তুলে দিল। নিস্তব্ধকে ছিটকিনি তুলে দিতে দেখে তাসফি শুষ্ক ঢোক গিলল। ছিটকিনি কেন দিল? কি করতে চাইছে লোকটা? নিস্তব্ধ কদম বাড়ানোর সঙ্গে তাসফি পিছিয়ে যেতে লাগলো। কিন্তু ভাগ্য অসহায়, দুপা পৌঁছানোর পরে আর কোনো জায়গা খুঁজে পেল না সে। নিঃশব্দে গিয়ে দাঁড়ালো তাসফির সামনে। একটু নিচু হয়ে তাসফির কানের কাছে মুখ এগিয়ে ফিসফিস করে বলল, তা ম্যাডাম কার্যল আগুন ধরাবেন শুনে? নিস্তব্ধ নিঃশ্বাসের প্রতি গতিবিধি তাসফি ঠাহর করতে পারছে। অস্বস্তিতে সে জমে যাচ্ছে। কুল ডাউন তাসফি, এত গলে যাওয়ার কিছু হয়নি। তাসফি চোখ বন্ধ করে বড় করে শ্বাস ফেলল। ঝট করে নিস্তব্ধর বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরে পড়ল সে। তৎক্ষণাৎ ইস, লোকটার ফিসফিসানো বলা পুরুষালী কণ্ঠস্বর এতটা মাদকীয় কি করে হয়? প্রত্যেক পুরুষের ফিসফিস করে বলা স্বর কি এমনই শোনায়? তবে খানিকটা দূরে সরে তাসফি মিছে চোট দেখিয়ে বলল, যার ইচ্ছে তার চুলে আগুন ধরাবো, তাতে আপনার কি? সানলাইট দিয়ে নয়, চলা কাঠ দিয়ে আগুন ধরাবো, বুঝলেন? তাতে আপনার কি? নিস্তব্ধ বিরক্তিতে কপাল কুঁচকে নিল। তার হাঁটুর বয়সী মেয়েটা বেশি কথা বলছে ইদানিং, তার মুখে মুখে তর্ক করছে। সে কাটকাট কণ্ঠে বলল, কারো চুলে আর আপনার আগুন লাগানো লাগবে না ম্যাডাম। নিজের ব্যাকপ্যাক গুছিয়ে নিন, কিছুক্ষণ পরে আমরা বের হব। বের হবো মানে? কেন, নিজের বাপের বাড়ি যেতে চান না বুঝে? আপনার কাছে তো খুব নলেজ দেওয়া হচ্ছিল। তাসফির চোখ খুশিতে চকচক করে উঠল। পেছনে ফিরে উৎফুল্ল কণ্ঠে বলল, এই সত্যি যাবেন আপনি? নিস্তব্ধ ভ্রু কুঁচকে বলল, আমি যাব? তোমায় কে বললো? তাসফি হাসি খুশি মুখটা চুপসে গেল মুহূর্তে। তার মানে যাবেন না? এইমাত্র আমায় বললেন রেডি হতে। নিস্তব্ধ বাঁকা হেসে বলল, তা আমি কি একবারে বলেছি আমি যাব? তাসফি মন খারাপ করে বলল, কেন যাবেন না? বাবা আপনার এত করে বললো, তবুও যাবেন না? কেন যাব বলো তো? যার বাড়ি যাব সে তো এখন একবারে বললো না, তো কি জন্য যাবো বলো তো ম্যাডাম? এতটা বেহায়া নই আমি যে সে থেকে কারো বাড়িতে চলে যাব। তাসফি চোখ ছোট ছোট করে বলল, লাগবে না আপনার যাওয়া, অসহ্য। বলে এসে ব্যালকনিতে চলে গেল। লোকটা দিন দিন বড় মাপের বদমাশে পরিণত হচ্ছে। আগে তো কথাই বলতো না তার সঙ্গে, অথচ এখন শুধু ঝগড়া করতে তৎপর থাকে। আশ্চর্য, সে কেন বলবে তাকে যেতে? বলবে না তো সে? কিসের ঠাকা পড়েছে তার? বাবা বলেছে এতে হয়নি, এখন কি তাকে নেওয়ার জন্য ঢোল ডগ বাজাতে হবে, পালকি সাজাতে হবে? অদ্ভুত ভাবনার মাঝেই ব্যালকনিতে তাসফি হঠাৎ নিজের পেছনে কারো অস্তিত্ব অনুভব করল। একটা গরম নিঃশ্বাস তার ঘাড় বেয়ে নেমে এলো। আবারও সেই ফিসফিসানো পুরুষালী মাদকীয় কণ্ঠস্বর, রেডি হয়ে নাও মেয়ে, আমি যাচ্ছি। তবে শর্ত আছে, আমার চুলে আগুন ধরাতে চাওয়ার শাস্তি তোমায় দেওয়া হবে সময় মতো। শর্তটা সময় মতো পূরণ করে নেব, শাস্তিরা তোলা রইল। এই নিস্তব্ধ ইয়াসার কিছু ভুলে যায় না, সে তার শর্ত শাস্তি সব সময় মতো দুটি পূরণ করে নেবে, মনে রেখো। ধীরে ধীরে গরম নিঃশ্বাসের গতিবেগে বিলীন হতে লাগলো। সঙ্গে তাসফিও মুচকি হাসলো। আবার পরক্ষণে চোখ মুখ শক্ত করে ফিসফিস করে বলল, আপনার দেওয়া যে কোনো শর্ত আমি সময় মতো মোটেও মানব না নিস্তব্ধ ইয়াসা। আর আপনার দেওয়ার শাস্তি, সেটাও আমি মোটেও সহজে গ্রহণ করব না। তো তার জন্য যে আপনার বহু কাঠখড় পোড়াতে হবে ডক্টর সাহেব, অনেক কাঠখড় পোড়াতে হবে। তৃষ্ণার্থ আকুল হৃদয়ে আপনি আমার পানে চেয়ে থাকবেন, আমি আপনাকে দুধছাই করে তাড়িয়ে দেব। কেমন মজা হবে তখন বলুন তো? খুব মজা হবে। আবারও মুচকি হাসলো সে। তার সেই মুচকি হাসির রেশ গাড়ির মাঝেও প্রকাশ পাচ্ছে। পান্না তাকে ঝাঁকি দিয়ে চেঁচিয়ে বলল, কাকাই, কাকিয়ে হাসছে। নিস্তব্ধর আর চোখে লুকিং গ্লাসে তাসফির মুখাবয়ব অবলোকন করলো। পুনরায় ড্রাইভে মনোযোগ দিল। তাসফি ভাবনা থেকে বেরিয়ে এলো। আয়েশা বলল, কি ব্যাপার তাসফি, কোন স্বপ্নে ডুবেছিলে বলো তো? লক্ষণ কিন্তু ভালো ঠেকছে না। তাসফি আয়েশার দিকে তাকিয়ে আবারও মুচকি হাসলো। নিস্তব্ধকে শুনিয়ে শুনিয়ে বলল, লক্ষণ ভালো আর না ঠেকলে আমায় কি করার বলো? আসলে নতুন নতুন প্রেমে পড়ার অনুভূতি একটু অন্যরকম, বুঝলে?
বলে সে চোখ টিপ দিল। আয়শা হাই হাই করে বলল, বলো কি গো মেয়ে, আমার দেওরকে ছেড়ে আবার কার দিকে মন দিলে গো মেয়ে? নিস্তব্ধ চোয়াল শক্ত করে নিল, দাঁতে দাঁত চেপে সে নিজের রাগ সংবরণ করল। অভদ্র মেয়েটা বড্ড বার বেড়েছে আজকাল। দিন দিন তাকে কয়লার আগুনের দিকে ঠেলে পাঠাচ্ছে ইচ্ছে করে এ বজ্জাত মেয়ে। সেও দেখে নেবে। তাসফিদের পথযাত্রার সঙ্গে আয়েশা আর পান্নাও যুক্ত হয়েছে। তাসফি তার শাশুড়ি থেকে জানতে পেরেছে আয়েশা এতিম একটা মেয়ে। বিয়ের পর বাপের বাড়ির আদর কেমন তা সে কোনো কালে ঠাহর করতে পারেনি। আর তাই তো তাসফি বাবাকে বারবার করে বলে দিয়েছে তার জায়ের সঙ্গে একটু কথা বলে যেতে রাজি করাতে। বাবা বললে আয়েশা গুরুজনদের কথা ফেলতে পারবে না, আর বাবা তাই করেছে। সকলে অনুরোধ করার পর পায়েলও রাজি হয়েছে। এমনকি তাসফি দেখেছেও আসার পথে আয়েশা কতটা এক্সাইটেড ছিল। তার থেকে বোধহয় আয়েশা ভাবি বেশি খুশি হয়েছে আসতে পেরে। তাসফি যখন বলল পান্নাকে নানু বাড়ি যাবে পান্নামণি, তার সে কি খুশি! জীবনে প্রথমবার সে নানু বাড়ি যাবে, এতে যেন তার খুশি আর ধরেই না। সারা বাড়িময় সে ছুটি বেরিয়েছে নানু বাড়ি যাব বলে। ইস কি দৃশ্য! জীবনে প্রথমবার নানু বাড়ি বেড়াতে যাওয়ার অনুভূতি বুঝি এমনই হয়। বাসন্তী আপাকেও সে আসতে অনুরোধ করেছিল, তবে সে বলেছে অন্য আরেকদিন যাবে। নিলয় সাহেব বসেছিলেন তার স্টাডি রুমে, কেসের ফাইল পর্যবেক্ষণ করছিলেন। অনিমা বেগম চা হাতে রুমে প্রবেশ করলেন। চায়ের কাপ টেবিলে রেখে তিনি স্বামীর মুখোমুখি হয়ে চেয়ারে বসলেন। স্ত্রী আগমনে নিলয় সাহেব তার দিকে ফিরে তাকালো, ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসু ভঙ্গিতে চাইল তার পানে। অনিমা বেগম কোনো জড়তা ব্যতীত কাট কাট কণ্ঠে বলল, হাসিবের সঙ্গে মেয়ের ডিভোর্স কি তুমি আদতে করাবে, নাকি আমি লয়ার দেখব, কোনটা? আর একটা দিনও আমার ইচ্ছে হচ্ছে না ওই রাস্কেলটার সঙ্গে আমার মেয়ের নাম জড়িত থাকুক। নিলয় সাহেব ঠান্ডা মাথায় মুচকি হেসে বলল, এত রেগে যেও না গিন্নি, 1 সপ্তাহ ধৈর্য ধরো, আমার মেয়ে মুক্ত হয়ে যাবে। আর ওই রাস্কেলটার উপযুক্ত শাস্তি আমি তাকে দিয়ে ছাড়ব। অনিমা বেগম থামলেন না, তিনি অন্য প্রসঙ্গে বললেন, আর ছেলের ব্যাপারে কি ভাবলে? তোমার ছেলে কি ভেবেছে মেয়েটাকে সারা জীবন এমন তুচ্ছতাচ্ছিল্য করবে? ভদ্রলোক বিপদে পড়ছে না হলে তার মেয়ের বিয়ে না কোনোদিন তোমার অমন গোমরা মুখে ছেলের সাথে দিত না। নিলয় সাহেব মনে মনে বললেন, ছেলেটা কার মতো হয়েছে দেখতে হবে না? হয়েছে তো একদম তোমার মতো গিন্নি। তুমি যেমন গোমরা মুখেও তোমার ছেলেটাও হয়েছে, তো তাই এখানে আমার দোষ কোথায়? আমার জিনের বেশিরভাগ পেলে ছেলেটা আমার মতোই হাসি খুশি হতো, কিন্তু হয়েছে তো সে তোমার মতো। বোধহয় বেশিরভাগ জিন তোমারটাই পেয়েছে। তবে ছেলে জন্ম দেবার পরিকল্পনা করার সময় কি আরেকটু ভেবে করা উচিত ছিল? মিস্টেকটা কি করে হলো? তার কত জটিল জটিল কোনো কেসই তো এই পর্যন্ত কোনো মিস্টেক হয়নি। তবে কি সে সংসার জীবনেই একটা বড়সড় মিস্টেক করে ফেলেছে? অনিমা বেগম আবারও বললেন, আত্মীয় স্বজনকে ডেকে ঘটা করে অনুষ্ঠান করবে কবে তা ভেবেছো? তারা তো মুখিয়ে আছে ছেলের বউ দেখবে বলে। কতদিন তাদের গুজ দিয়ে রাখা যায়? নিলয় সাহেব হেসে বললেন, সে তোমার ছেলে, যতদিন পর্যন্ত না বলছে তোমার ছেলে নতুন কর্মস্থলেও তো কেউ জানে না। ভাবে তবে কতটা ডেঞ্জারাস। তোমার ছেলে তোমার মতো একদম ফার্স্ট ক্লাস হয়েছে, কি বলো? অনিমা বেগম কর্কশ স্বরে বললেন, আমার মতো নয়, তোমার মতো হয়েছে ছেলে। যেমন বাপ তার তেমন ছেলে। নিলয় সাহেব হতভম্ব হয়ে স্ত্রীর ও গমন পথের দিকে তাকিয়ে রইলেন। যা বাবা, সারাক্ষণ আমার ছেলে তার ছেলে করে মুখে ফেনা তুলে ফেলে। তার যেই কিনা একটা অন্যায় আবদার করে বসলো, অগ্নি সেই ছেলে তার হয়ে গেল। আজও মহিলা গোষ্ঠী, এদের মন বুঝিবার সাধ্যি তার কাছে। আশা একা একা মন খারাপ করে বসে আছে ক্লাসে। আজ তার প্রিয় বান্ধবী তাসের ঘরও আসেনি, তার ক্রাশ স্যার নিস্তব্ধও আসেনি। কি মুশকিল, এখন সে একা একা কি করবেটা কি? প্রথম ক্লাস শেষে আশা বাইরে বের হলো। একা একা বসে থাকতে ভালো লাগছে না আর। করিডোর পার হতে গেলে হঠাৎ কিছু স্টুডেন্টের অযাচিত কিছু কথায় তার চলন থামিয়ে দিল। কান পেতে শুনতে চেষ্টা করলো কথাগুলো। মানসার সঙ্গে থাকা তার এক চেলারাই বলল। মানসা শয়তানি হেসে বলল, এই মেয়েকে তো আমি দেখেই নিব। আজ কলেজে এসুক, তবে আজ ওর খেল খতম করতাম, ওর বড় বড় চোপা ভেঙে দিতাম। আর স্তব্ধ স্যার তো এই মাইশার হবেই। বাবাকে আজ বাড়ি যেয়ে বলবো স্যারের কথা। বাবাকে বলবো স্যারের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে। অথবা নো চিন্তা, এই মাইশাকে অপছন্দ করবে এমন কোনো ছেলে আছে?
আমার এক চাউনিতে ছেলে লাইন লেগে যায়। রাই বলল। মানসা লাজুক হাসলো। আরেকজন বলল। মানসা শয়তানি হেসে বলল, আসুক না একবার কলেজে, তখন দেখাবো মজা। এই মাইশা কি জিনিস সে তখন হাড়ে হাড়ে টের পাবে। সব কথা শুনে মানসা চোখ বড় বড় করে নিল। আর নিস্তব্ধ স্যারকে বিয়ে করার কথা শুনে ফিক করে হাসতে গিয়েও আবারও মুখে হাত চেপে দিল। না, এই অসাধারণ খবর তো তাসফিকে দিতেই হচ্ছে। তাছাড়া তাসফির কি ক্ষতি করবে ওই অসভ্য মেয়েটা? তাসফিকে সতর্ক থাকতে বলতে হবে। আজই বাড়ি গিয়ে ফোন দিতে হবে। মেয়েটা গিয়ে উধাও হলো কই? মানসার কথা শোনা শেষে দ্রুত করিডোর পার হতে গেলে মুহূর্তে শক্তপোক্ত পুরুষালী অবয়বের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল সে। পুরুষটি মুহূর্তে চোখ মুখ কুচকে গালি ছুটতে নিয়েও থেমে গেল। এটা তার প্রফেশন ক্ষেত্র, এটা ভুলে তার চলবে না। পুরুষটি নিজেকে সামলে নিয়ে আসার উদ্দেশ্যে কঠোর স্বরে বলল, চোখ কোথায় রেখে চলাফেরা করো মেয়ে? যে জোরসে ধাক্কা মেরেছ, তোমার ধাক্কায় আমার 32টা দাঁত ভাঙতে ভাঙতে বেঁচে গেছে, এই শুক্রিয়া। খবরদার যদি আর এইভাবে চলাফেরা করতে দেখি, অভদ্র মেয়ে। বলে সুদর্শন পুরুষটি হন হন করে হেঁটে চলে গেল নিজ কাজে। আশা তাজ্জব বনে তাকিয়ে রইল পুরুষটি যাওয়ার পানে। ছি, কত বড় অকৃতজ্ঞ লোক। সুজন স্যার যে এমন মানসিকতার মানুষ সে ভাবতেই পারল না। লোকটা ক্লাসে কি হাসি খুশি ভাবে সবার সাথে কথা বলে, হাসি ঠাট্টা করে, আর তার সাথে কিনা এমন দুর্ব্যবহার করলো। সে যে পড়ে গেল ধরে পর্যন্ত উঠালো না। আশ্চর্য! হঠাৎ আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। কেমন যেন ঝড়ো হাওয়া বইছে চারদিকে। আশা উঠতে গিয়ে সামনে তাকিয়ে দেখলো সুদর্শন পুরুষটি পুনরায় তার দিকে এগিয়ে আসছে। দক্ষিণা বাতাসে তার সিল্কি চুলগুলো এলোমেলো উঠছে। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। ইস, ডাক্তার সুজন বুঝি এতটা সুন্দর দেখতে? কই, আশা আগে তো তা খেয়াল করেনি। ফর্সা মায়াবী একটা চেহারা, মনে হচ্ছে নিস্তব্ধ স্যারের কার্বন কপি। কই, আশা আগে তো এত কিছু ভাবেনি। তবে এখন কেন ভাবছে? কোথাও স্বপ্ন দেখছে না তো সে? সুজন এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল আশার দিকে, ঝাড়ি দিয়ে বলল, এই মেয়ে, উঠে আসো। এখনো এভাবে বেকুবের মতো বসে আছো কেন? আশ্চর্য মেয়ে। আশা নিজের কাপা কাপা হাত সুজনের হাতের মাঝে রাখলো। শিরশির করে উঠল তার শরীর। একবার বাহিরেরটা পরখ করলো। মনে হচ্ছে প্রবল ঝড় হাওয়ার বার্তা। ঠিক কি তার মনের মাঝে যে ঝড় বইছে তার মতোই নাকি? তার চেয়েও বেশি আতঙ্কিত হবে এই ঝড়। কেন এই ঝড় তার মনে হঠাৎ হানা দিল? এমনটা তো সে চায়নি। এই পুরুষ যে তার কোনো দিন হবে না, সম্ভবই না। আর তার মতো বামুনের কি আর চাঁদের দিকে হাত বাড়ানোর অধিকার আছে? কখনোই না। বাবা মা ছাড়া চাল চুলোহীন মেয়ে সে। ভাগ্যিস কাকাটা ছিল তার, তাই তো আজ এই মেডিকেল কলেজে পড়তে পারছে। তবেও এতে চাচির কম কথা শুনতে হয় না তাকে, সারাক্ষণ টাকার খোটা শুনতে হয়। ক্লাসে বসে আসার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। কেন হঠাৎ করে হৃদগহীনে এই বসন্তের আগমনী বার্তা উদয় হলো? সে তো এমনটা চায়নি। মন ভাঙার করুণ ব্যথা নিয়েই কি তার পার করতে হবে সারাটা জীবন ভর? আজ রাস্তায় জ্যামটা মনে হয় একটু বেশিই ছিল, তাই তো 8 ঘন্টার পথটা 1 ঘন্টায় পাড়ি দিতে হলো। অতপর নিস্তব্ধর গাড়িটা তাসফিদের একতলা বিশিষ্ট ছোট্ট বিল্ডিংয়ের সামনে এসে থামলো। পান্না প্রায় ঘুমিয়ে পড়েছিল। তাসফি পান্নার পেটে কাতুকুতু দিতে দিতে উৎফুল্ল চিত্তে বলল, পান্না সোনা, উঠো উঠো, নানা বাড়ি এসে গেছি আমরা তোমার। কাতুকুতুতে পান্না খিলখিল করে হাসতে লাগলো। পর মুহূর্তে হাততালি দিয়ে বলল, ইয়ে, নানি বাড়ি যাব, এসে গেছি। সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। মোস্তফা সাহেবকে দেখা গেল গেটের বাইরেই। ভদ্রলোক আজ মেয়ে আসার আনন্দে কোনো কাজে হাত লাগাননি। কতদিন পর মেয়েটা আজ তার বাপের বাড়ির ভিটায় আসলো। মোস্তফা সাহেব এগিয়ে গেলেন। এসো বাবা, এসো, তোমরা ভেতরে চলো। আয়েশা সালাম দিল তাকে। মোস্তফা সাহেবও তার মাথায় স্নেহের হাত বুলালেন। তাসফি পান্নার কানে ফিসফিস করে বলল, শোনো, ওই যে তোমার নানুর ভাই। পান্না দুহাত বাড়িয়ে চেঁচিয়ে উঠল, নানু ভাই, কেমন আছো? আমি তোমায় অনেক অনেক মিস করেছি এতদিন। তুমি কেন আসোনি? মোস্তফা সাহেব মুচকি হেসে তাকে কোলে নিল, বলল, এই তো চলে এসেছি দিদি ভাই। অতপর কুশল বিনিময়ে শেষে তারা ভেতরে ঢুকলো। বসার ঘরেই দেখা গেল তাসফির 2 চাচির হাস্যোজ্জ্বল মুখশ্রী, আর সঙ্গে তার চাচাতো ভাই বোন। ছোট চাচির কলেজে পড়ুয়া মেয়ে আনিকা তার মায়ের কানে ফিসফিস করে আফসোসের স্বরে বলল, দুলা ভাই দেখতে কিন্তু একদম ফিটফাট। কি বললো মা? বিয়ের দিন তো দেখতেই পারলাম না, বেটা হুট করে গায়েব হয়ে গেল। ইস, এমন একটা বর যদি আমার হতো। চাচিও মেয়ের মতো ফিসফিস করে বলল, ভাইজান বড় লোকের বেটা দেখে মেয়েকে এই সুন্দর ছেলেটার কাঁধে ঝুলিয়ে দিয়েছে, বুঝলি?
এখন যদি তোর জন্য একটা ভালো সম্বন্ধ আনতে বলি তাহলে দেখিস ঠিক কই থেকে একটা টাকলা ধরে নিয়ে আসবে। ছোট চাচি ও মেয়ের ফিসফিসানোর মাঝেই মেজো চাচি নিস্তব্ধ ও আয়েশার সঙ্গে কুশল বিনিময় করে নিল। ছোট চাচি মুখ বাঁকান তা দেখে। সবাদিক্ষেতা জানি তো, সব টাকা পয়সার লোভ। পর মুহূর্তে সেও নিজের রং পাল্টে ফেলেন। মেকি হেসে নিস্তব্ধের দিকে এগিয়ে যায়। তা ভালো আছো জামাই বাবা? আয়েশার দিকে তাকিয়ে বলে, ওমা একে তাসফি, তোর যা নাকি? বাহ ভারী মিষ্টি দেখতে। ভালো আছো মা? জি আন্টি, আলহামদুলিল্লাহ। মোস্তফা সাহেব গেলেন একটু বাহিরে। কথার আভাস পেয়ে তাসফিরের দাদি কমলা বেগম হাঁক ডাক ছাড়তে ছাড়তে বাইরে বেরিয়ে আসে। কেরা আইলো? আমার আনহু আইলো নাকি? কই দেহি মাইয়া রূপখান এইখানেই, নাচ জামাইয়ের সঙ্গে আইয়া পড়ছে নাকি? তাসফি দৌড়ে গিয়ে দাদিকে জড়িয়ে ধরল। কেমন আছো বুড়ি? বাহ, তুমি তো বেশ ফিটফাট হয়েছো আগের থেকে। কমলা বেগম তাসফির কান টেনে সরিয়ে বললেন, এই মাইয়া তুই সর, দেখি আগে আমার নাচ জামাইয়ের মুখখানা দেখালই। শালা এতদিন পর কেন আসলো আমগো বাড়ি, তার বিচার কইরা লই। নিস্তব্ধ এগিয়ে এসে দাদিকে সালাম দিল। আসসালামু আলাইকুম দাদি, ভালো আছেন? কমলা বেগম তার চশমা ঠেলে নিস্তব্ধকে চোখে ছোট ছোট করে দেখে সালামের উত্তর দিয়ে বলল, তা তুমি আইলা এখন ভালো হইয়া গেলাম, বুঝলা নাতি? তা মাঝে মাঝে আমগো বাড়ি আসতে তো পারো, তোমার বউডারে নিয়া এত ভয় পাও কেন? নিস্তব্ধ মাথা চুলকে মেকি হেসে বলল, আসলে ওই দাদি সময় পায় না তো, তাই আসলে। দাদি থামলেন না। হাজারটা প্রশ্নের বাণে নিস্তব্ধকে ঝাঁঝরা করে দিতে লাগলেন। যে নিস্তব্ধ বন্ধুদের আড্ডার আসরে সবসময় চুপচাপ থাকে, সে এই দাদির প্রশ্নের উত্তর দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছে। নিস্তব্ধ মনে মনে বুড়ির গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। তাকে একটু বসতেও বলছে না কেউ। কি আশ্চর্য! আর দেখো তার অভদ্র বউ কেমন করে হেসে হেসে মজা লুটছে। তাসফির মনে মনে বলল, কাছে এসেছো বাছাদন, এবার বোঝো ঠেলা। সারাক্ষণ এই তাসফিকে ধমকানো, তাই না? সারাক্ষণ মুখখানাকে বাংলার পাঁচ করে রাখো কারণ ছাড়াই। এবার কারণ ছাড়া একটু কাদো কাদো মুখ করেও বাছা। মেজো চাচি গিয়েছিলেন নাস্তা পানির ব্যবস্থা করতে। এসে এই কাণ্ড দেখে তিনি তাসফির কাছে গিয়ে কান টেনে ধরে ধমক দিলেন। এই যে কি করছো তুমি? জামাইকে এভাবে দাঁড় করিয়ে রেখেছো কেন? ছি ছি ছি, ছেলেটা এতটা সময় দাঁড়িয়ে আছে। আশ্চর্য, এই মেয়ের কি কোনোদিন বোধ বুদ্ধি বানাতে পারবেন না তিনি? মেজো চাচি হতাশ মুখে শাশুড়ির দিকে এগিয়ে গেলেন। মাথার চুল পেকে বুড়ি হয়ে গেল, তবুও তার শাশুড়িরও কি কোনো দিন কাণ্ডজ্ঞান হবে না? নতুন জামাইকে কেউ এভাবে দাঁড় করিয়ে রাখে? আম্মা, আপনি কি করছেন? কথাবার্তা তো পরেও বলা যাবে। ছেলেটাকে এইভাবে দাঁড় করিয়ে রেখেছেন। যাও বাবা, তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে নাও। এই তাসফি, জামাই বাবাকে রুম দেখিয়ে দে যা। আবার দাঁড়িয়ে থাকে। উফ! নিস্তব্ধ এতক্ষণ যেন নিজের প্রাণ হাতে পেল। এমন গ্যারা কোলে তো সে কোনোদিন পড়েনি। তার নানিও তো এত কথা বলে না। ইয়া খোদা! তাসফি মুখ বাগিয়ে নিস্তব্ধের উদ্দেশ্যে বলল, আসুন জনাব। নিস্তব্ধ যত দ্রুত সম্ভব কেটে পড়ল। ওরা যেতেই মেজো চাচি বললেন, হ্যাঁ রে ছোট, তুই জামাই বাবাকে বসতে দিবি না? এভাবে দাঁড় করিয়ে রাখবি? ছোট চাচি বলল, আমি কি করবো আপা, আম্মাই তো কথা বলছিল। তুইও না, কি যে করিস। আয় আমার সাথে হাত লাগা, ওদের নাস্তা পানি দিতে হবে তো। মেজো চাচি মেয়ে রাহেলার দিকে তাকিয়ে বলল, এই যে তুমি দাঁড়িয়ে আছো কেন, যাও ওদের রুম দেখিয়ে দাও। অতঃপর আয়েশার দিকে তাকিয়ে বলল, যাও মা, তোমরা যাও, ফ্রেশ হয়ে এসো। আয়েশা মুচকি হেসে বলল, না না চাচি, সমস্যা নেই, এই তো যাচ্ছি। আয়েশা পান্নার দিকে তাকিয়ে দেখলো পান্না তাসফির চাচাতো ভাই বোন দুটোর সঙ্গে খেলতে বসে গেছে। দুটোই পান্নার বয়সী। দাদি বলল। নিস্তব্ধ তাসফির রুমে ঢুকে ঠাস করে তার বিছানায় বসে পড়ল। তার পা আর চলছে না। দাঁড়িয়ে থাকতে থাকতে তার কোমর ব্যথা হওয়ার জোগাড়। ইয়া খোদা, ছেলেদেরও যে কোমর ব্যথা হতে পারে তা সে আজ বুঝতে পারল। তাসফির চেঁচিয়ে উঠল, এ কি করছেন, কি করছেন? নামুন, বিছানা থেকে নামুন বলছি। তাসফির চিল্লানোতে নিস্তব্ধ আবারও লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ল। তার মনের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই না আবার দাদি এসে কথা জুড়ে দেয়। দাদির বদলে তাসফিকে দেখে বিরক্তি নিয়ে বলল, কি ব্যাপার, এইভাবে চেঁচাচ্ছ কেন? বসেই তো আছে, একটু খাট ভেঙে তো আর ফেলেনি। তাসফি বলল, তো খাটে কেন বসছেন আপনি? নিস্তব্ধ অবাক হয়ে বলল, তো কোথায় বসবো? আশ্চর্য! তাসফি এগিয়ে এসে কোমরে হাত দিয়ে দাঁত কিরমির করে বলল, এ আপনার সাহস কত বড়? এত সময় জার্নি করে এসে ফ্রেশ না হয়ে বিছানায় বসে যাচ্ছেন আপনি?
এই আপনি না একজন ডক্টর, তাহলে আপনি এত অপরিষ্কার কেন বলেন তো? কি করে হলেন এমনটা আপনি? আর আমার বিছানা একদম ময়লা নিয়ে বসা যাবে না। নিস্তব্ধ চোখ ছোট ছোট করে বলল, তো ডাক্তার তো কি হয়েছে? তোমার দাদির কথা যে ডাক্তারই শুনতে বসবে সে না পাগল হয়ে যাবে। এই তোমার দাঁতে এত বছর টিকেছিল কি করে বলো তো? তোমার দাদির এত কথার ক্যাচালে বোধ হয় বৃদ্ধ বড় বড় পাড়ি জমিয়েছে। আপনি নামবেন? আমার দাদির কাছেই যান না, শুনে আসুন। আগে আপনি নামুন। নিস্তব্ধ শয়তানি হাসি দিয়ে বলল, নামতে হবে তো, এই নামলাম। বলে নিস্তব্ধ নামার বদলে ঠাস করে বিছানায় শটান হয়ে শুয়ে পড়লো এবারে। তাসফি চোখ বড় বড় করে ফেললো। কত বড় বদলোক এই লোক, এখন কিনা তার সাথে ঝগড়া করার পায়তারা করছে। তাসফি এগিয়ে গিয়ে বলল, আপনি নামবেন না তাই তো? নিস্তব্ধ শয়তানি হেসে জবাব দিল, না, বিছানাটা আরামদায়ক, মনে হচ্ছে রাতে ঘুম ভালো হবে, বুঝলে? তাসফির পাশ হতে বালিশ নিয়ে নিস্তব্ধকে মারতে শুরু করলো। এই মেয়ে কি করছো কি? থামো, তোমার হাতুড়ে মারে কিন্তু আমি মোটেও ব্যথা পাচ্ছি না, বুঝলে? তাসফি এবারে নিজেও বিছানায় উঠে বসলো। দু হাতে দুটো বালিশ নিয়ে মারতে শুরু করলো। নিস্তব্ধ থামাতে গিয়ে হঠাৎই তাসফির এক হাতের কবজিতে টান দিল। তাসফি ব্যালেন্স রাখতে না পেরে নিস্তব্ধ শক্তপোক্ত পুরুষালী শরীরের উপরে উবু হয়ে পড়ল। নিস্তব্ধ তাসফির বাম হাতের কবজি চেপে ধরল, অপর হাত দিয়ে ঠেকলো তাসফির কোমরে। দুজনের ঠোঁট ছুঁই ছুঁই। হঠাৎ এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে দুজন হতবাক হয়ে গেল। তাদের মোটেও কল্পনায় এমন কিছু ছিল না। তাসফি নিস্তব্ধর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার বুকের মাঝে কেমন যেন ঢোল পেটাচ্ছে, কেমন শিরশিরানি অনুভূতি হচ্ছে, পেট গুড়গুড় করছে। ইস, কই সে আগে তো কখনো এমন অনুভূতি হয়নি। তবে আজ কেন হচ্ছে? সারা শরীর কেমন অবশ অবশ লাগছে তার। পুরুষ মানুষের, বিশেষ করে হালাল পুরুষের সংস্পর্শে বুঝি এমনই অনুভূতি হয়। নিস্তব্ধ ফিসফিস করে বলল, এই যে মেয়ে, তুমি তো ভয়ঙ্কর কেন বলো তো? তাসফির মুখের উপরে কয়েক গোছা চুল এসে হানা দিয়েছে। নিস্তব্ধ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। ইস, চুলগুলো বড্ড বেয়াদব, তার বউয়ের মতো। নিঃশব্দে সে তাসফির বাম হাতটা ছেড়ে দিয়ে কপালে আসা চুলগুলো সরিয়ে দিতে হাত বাড়ালো। তাসফি না চাইতেও চোখ বন্ধ করে নিল নিমিষে। তারপরই পান্না রুমে ঢুকলো। কাকাইয়া বুকে এই অবস্থায় দেখে ছোট্ট পান্না কি বুঝলো কে জানে। সঙ্গে সঙ্গে সে চোখ হাত দিয়ে পিছু ঘুরে বলল, দেখে ফেলেছি, কাকাই কাকিয়াকে জড়িয়ে ধরেছে। দেখে ফেলেছি, মাকে গিয়ে এক্ষুনি বলছি। সব উচাটন অনুভূতির জোয়ারকে বিসর্জন দিয়ে নিস্তব্ধ তাসফি দুজনে দরজার দিকে চোখ বড় বড় করে চাইল। তাসফি তৎক্ষণাৎ তার কোমরে থাকা নিস্তব্ধর হাত জোরসে খামচি মারল। কোনো রকমে উঠে গিয়ে পান্নাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, না সোনা, মাকে কিছু বলতে হবে না। কাকিয়া তো তোমায় চকলেট দেবে, তাই না? এসব পচা কথা কাউকে বলতে নেই, বুঝেছো? নিস্তব্ধ তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল, উপস, গেছে। রাক্ষসী মেয়ে তার হাতের মাংস খাবলে ছিঁড়ে নিয়েছে। ইস, শেষ, তার হাত শেষ, জ্বলে যাচ্ছে। এই মেয়ে, তোমার নখ কাটো না কেন? হ্যাঁ? তাসফি ভেঙচি কেটে চোখ গরম করে বলল, একদম বেশ হয়েছে। কত বড় সাহস তার কোমরে হাত দেয়া! অসভ্য পুরুষ মানুষ, একদম ফায়দা লুটার চেষ্টা করবেন না, অসভ্য ডক্টর। পান্নাও তৎক্ষণাৎ বলে উঠল, কাকাই অসভ্য পুরুষ মানুষ। নিস্তব্ধ হতবম্ব হয়ে চেয়ে রইল পান্নার পানে। এই মেয়ে তার সব কাছের মানুষকে হাত করে ফেলেছে, কেমন ধরে রেখেছে। নিস্তব্ধ উঠে গিয়ে পান্নার হাত ধরল, বলল, না মামনি, তুমি না কাকের ভালো মেয়ে, একদম এসব পচা কথা বলবে না, বুঝছো? তোমার কাকিরা পচা, বুঝলে? পান্না তৎক্ষণাৎ না প্রতিবাদ করে উঠল, না, আমার কাকিয়া বেস্ট, তুমি অসভ্য। নিস্তব্ধ হতবাক হয়ে চেয়ে রইল। খেয়েছে, তার ইজ্জতের ফালুদা করে দিয়েছে এই মেয়ে। না শোনা, এসব পচা কথা মোটেও বলতে নেই। কাকাই তো তোমার চকলেট দেবে, অনেকগুলো চকলেট দেবে। সত্যি দেবে তো? প্রমিস? তাসফি পান্নার হাত ধরে বলল, না সোনা, তুমি কাকিয়ার কথা শুনে সবাইকে গিয়ে বলবে তোমার কাকাই নির্লজ্জ, অসভ্য। নিস্তব্ধ তাসফিরের দিকে কটমট করে তাকিয়ে থেকে চিবিয়ে চিবিয়ে বলল, সত্যি দেবো তো শোনা, প্রমিস, অনেকগুলো চকলেট দেবো। ভুলে এসব কাউকে বলবে না, ঠিক আছে? আমি এতগুলো চকলেট পাবো? কাকাই দেবে, কাকিয়া দেবে? বলতে বলতে পান্না পেরিয়ে গেল। তাসফি ঠোঁট ভেঙচি কেটে নিস্তব্ধকে এমন হেনস্থা হতে দেখে মিটমিট করে হাসতে হাসতে বেরিয়ে গেল। একদম উচিত শিক্ষা হয়েছে। কত বড় সাহস এই অসভ্য ডাক্তারের! তার মন ছোঁয়ার আগেই তার কোমর ছুঁয়ে ফেলল। ও মাই গড, শিট। সন্ধ্যাবেলার আকাশটা মৃদু উজ্জ্বল। সূর্যি মামা আজ দিনের বেলা দেখা দেয়নি বললেই চলে।
তাই সে কখন অস্ত গিয়েছে বলাটাও ভারী মুশকিল। আকাশে স্পষ্ট গুমট ভাব বিদ্যমান। মেঘে ঢাকা আকাশ, মাঝে মাঝে 2-1 ফোঁটা বৃষ্টিরও দেখা পাওয়া যাচ্ছে। বাসন্তী একা বসে আছে ড্রয়িং রুমের বারান্দায়, লাগোয়া থাই গ্লাসের পাশে। ইনায়া ভাবি আজ দুপুরেই বাপের বাড়ি গিয়েছে। রুম্পাটাও আজ আসবে বলে আসেনি। বাবা বাইরে, মা নিজের রুমে বই পড়ছে। বাসন্তী থাই গ্লাসের মাঝ দিয়ে বাইরেটা দেখছে। এখন থাই গ্লাসের দিয়ে দেখা বাইরেটা যেমন অস্পষ্ট, তেমনি তার জীবনের বাকি ধাপগুলো কেমন অস্পষ্ট। কেমন করে কাটবে তার সামনের দিনগুলো? সে কি টিকে থাকতে পারবে এই সমাজে? কে জানে। ভালোবাসার প্রতি তার দিন দিন কেমন গা শিউরে ওঠা অনিচ্ছা জন্ম নিচ্ছে। যাকে ভালোবেসে হাত ধরলো সেই তো বেইমানি করল। অন্যরা করবে না তারই বা কি গ্যারান্টি আছে? বিয়েটি সে আর এই জন্মে করছে না। ডিভোর্সে তকমা নিয়ে সারা জীবন পড়ে থাকবে, এই বেশ ভালো। অন্তত কারো থেকে ঠকে যাওয়ার মতো তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে না। পুনরায় রাতের পর রাত চোখের কোণে ভেজাতে হবে না। ভালোবাসা। দুনিয়াতে সবাই যদি তার বাবার মতো হতো, সবাই যদি তার দাদার মতো হতো, যারা এখনো তাদের স্ত্রীকে যোগ্য সম্মান দিয়ে ভালোবাসছে। যদি তাসফির বাবার মতো হতো, যে স্ত্রীকে ভালোবেসে তার স্মৃতি নিয়ে বেঁচে আছে কতগুলো বছর নিরামিষ জীবন পার করে যাচ্ছে। সব পুরুষ যদি তাদের মতো হতো, সব পুরুষের যদি এমন মেন্টালিটি থাকতো, খুব কি ক্ষতি হতো? তাহলে তো তার মতো এমন গুটি কয়েক মানুষকে এভাবে দিন যাপন করতে হতো না, ভালোবেসে ঠকে যেতে হতো না। ভালোবাসা নিয়ে চারিদিকে এমন হাহাকার, হতাশা, বিষণ্ণতা জন্ম নিত না। বাসন্তীর হাজারো ভাবনার মাঝে হঠাৎ কলিং বেল বেজে উঠল। তার শব্দে সে চমকে উঠল। মনের মাঝে উদয় হলো প্রশ্নের দানা। এই ভোর সন্ধ্যা বেলায় এলো কে? তাসফি ডাইনিং থেকে ছাড়া পেয়ে মাত্র একটু রুমে এসে বসল। নিস্তব্ধকে বসিয়ে দিয়ে এসেছে বিরাট বড় খাবারের আয়োজনের টেবিলে। তাসফি তো এতদিন শ্বশুরবাড়ির আদর আপ্যায়ন পেল, এবার সে না হয় একটু শ্বশুরবাড়ির বিশাল খাবার দাবারের স্বাদগুলো নিয়ে দেখুক। শ্বশুরবাড়ির খাবার মজাই মজা। উফ, নিস্তব্ধ করুণ মুখখানায় যদি কেউ দেখতো। তাসফি তো নিস্তব্ধ সে অসহায় চাউনিখানা দেখলেই হাসিতে লুটিয়ে পড়তে ইচ্ছে হচ্ছে। তাসফি বাইরে তাকিয়ে দেখলো ইতিমধ্যে ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করেছে। আকাশ মেঘলা হলো, কখন যে বৃষ্টি নামছে সে খেয়ালই করলো না। সারাদিন কোন ধ্যানে ছিল সে? হঠাৎ তাসফির বালিশের পাশে থাকা ফোনটা বেজে উঠল। চট করে তাসফি তা হাতে নিয়ে দেখলো আশার ফোন। সঙ্গে সঙ্গে সে জিভে কামড় দিল। ইস, তার পাখির বাসাকে তো বলাই হয়নি দুদিন সে কলেজে যাবে না। তাসফি ফোন রিসিভ করতে আশা যেন হামলে পড়লো তার উপরে। কি ব্যাপার বলতো তোর মাইয়া? সকাল থেকে ফোন করে যাচ্ছি, আপনার পাত্তাই পাওয়া যাচ্ছে না। কি এমন মহা রাজকর্ম করছেন আপনি শুনি? তাসফি আমতা আমতা করলো। বিয়ের ব্যাপারটা আশাকে এখনো বলা হয়নি তার। আসলে শোন না, ফোনে চার্জার ছিল না তাই বন্ধ পেয়েছিস, আর আমি একটু বাসায় এসেছি। আশা অবাক হয়ে বলল, বাসায় এসেছিস মানে? কোন বাসা? কার বাসা? তুই তো বাসায়ই থাকিস, মানে কি? তাসফি ইতস্তত করে বলল, আসলে শোন না দোস্ত, আমার আসলে বিয়ে হয়ে গেছে তো শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসলাম আর কি। আশা বিস্ময়ে হতবাক হয়ে ঠাস করে বসা থেকে উঠে দাঁড়ালো। চোখ দুটো বড় বড় করে চিল্লিয়ে উঠে বলল, কি? তাসফি কানে হাত দিল, সঙ্গে সঙ্গে চিবিয়ে চিবিয়ে বলল,